সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর যে ক্লাসটি নেব সেটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের এবং সমাজকর্ম দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। এবং আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তো এই রেড ক্রিসেন্ট সোসাইটির একটি পটভূমি রয়েছে, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে ইতালি এবং ফ্রান্সের মধ্যে, বিশেষ করে অস্ট্রিয়া, ফ্রান্স এবং ইতালির মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে প্রায় 42,000 লোক হতাহত হয়, 42,000 সৈন্য হতাহত হয়। এটা দেখে জিন হেনরি ডুনান্ট তিনি ব্যথিত হন। তিনি ব্যথিত হয়ে তিনি একটি সংস্থা গড়ে তোলার কথা চিন্তা করেন। এর উপরে উনি একটি বই লিখেন, বইটির নাম হচ্ছে এ মেমোরি অফ সলফেরিন। এ মেমোরি অফ সলফেরিন নামে একটি বই লেখেন জিন হেনরি ডুনান্ট। এবং 1863 সালের 26শে অক্টোবর রেড ক্রস সোসাইটি নামে একটি সংস্থা গড়ে তোলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত সালে? 1863 সালের 26শে অক্টোবর রেড ক্রস সোসাইটি নামে একটি সোসাইটি গঠন করেন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রেই এই রেড ক্রস সোসাইটি রয়েছে। তবে যেগুলো ইসলামিক কান্ট্রি ওগুলোতে বলা হয় রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং যেগুলো ইসলামিক কান্ট্রি নয় ওগুলোকে বলা হয় রেড ক্রস সোসাইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, যেগুলো ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ, ওগুলোতে বলা হয় রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং যেগুলো ইসলামিক কান্ট্রি নয় ওগুলোতে বলা হয় রেড ক্রস সোসাইটি। বাংলাদেশ 1972 সালে রেড ক্রস সোসাইটি নামে এটি আত্মপ্রকাশ করে বাংলাদেশে। কিন্তু 1988 সালে তদানীন্তন সরকার ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করার কারণে এই রেড ক্রস সোসাইটির নাম পাল্টিয়ে রাখা হয় রেড ক্রিসেন্ট সোসাইটি। তো এখানে যে রেড ক্রস সোসাইটি, এটা লাল একটা পজিটিভ প্লাস চিহ্নের মতো, লাল একটা প্লাস চিহ্নের মতো। যেহেতু যিশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়, ক্রুশটা অনেকটা এরকম ক্রস চিহ্নের মতো ছিল, মানে প্লাস চিহ্নের মতো ছিল। যিশু খ্রিস্টকে যখন হত্যা করা হয় ক্রুশে বিদ্ধ করে, বলা হয় যে যিশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে। আসলে যিশু খ্রিস্টকে তো হত্যা করতে পারেনি, যিশু খ্রিস্টের মতো ওরকম চেহারার একজন লোককে হত্যা করা হয়। যিশু খ্রিস্ট তো এর আগে ঈশ্বর ওনাকে সরাই ফেলেন ওখান থেকে, কিন্তু ওই চেহারার মতো একজন লোককে আটকিয়ে ওখানে হত্যা করা হয়। কিন্তু খ্রিস্টান সম্প্রদায় এটাকে ক্রুশ বলে, ক্রুশ। সে ক্রুশের মতো দেখতে লাল ক্রস প্লাস চিহ্ন। এই জন্যে খ্রিস্টান শাসিত দেশগুলো বা অন্যান্য অনইসলামিক দেশগুলো ওগুলোতে রেড ক্রস সোসাইটি বলা হয়। কিন্তু ইসলামিক কান্ট্রিগুলো রেড ক্রসকে মেনে নিতে পারেনি। তারা বলছে যে লাল চাঁদ হবে, একটি অর্ধচন্দ্র লাল হবে, একটি চাঁদ হবে। এটা রেড ক্রিসেন্ট সোসাইটি নামে আত্মপ্রকাশ করে। এর মনোগ্রাম হলো একটি চাঁদের মনোগ্রাম, রেড ক্রিসেন্ট সোসাইটি। আর অন্যদিকে রেড ক্রস সোসাইটির মনোগ্রামটা হচ্ছে একটা লাল পজিটিভ চিহ্ন বা ক্রুশের চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1972 সালে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি নামে আত্মপ্রকাশ করে আমাদের বাংলাদেশে। কিন্তু 1988 সালে এটা রেড ক্রস থেকে রেড ক্রিসেন্ট নামে আত্মপ্রকাশ করে। তো এর কতগুলো মৌলনীতি রয়েছে। সেই মৌলনীতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানবতা, অর্থাৎ হিউম্যানিটি বা মানবতাই হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি মৌলনীতি। অর্থাৎ আর্তমানবতার সেবা করা, আর্তপীড়িত অসহায় মানুষের সাহায্য করা, এগুলো হচ্ছে মানবতা।
মানবতাবোধ হিউম্যানিটারিয়ান ফিলোসফি উপর ভিত্তি করে যে মানবতা, এই মানবতা এর হচ্ছে একটি মৌলনীতি রেড ক্রস সোসাইটি। 2 নম্বর হচ্ছে একতা। একতা অর্থাৎ ইউনিটি, মানুষের মধ্যে একতা থাকতে হবে, সকল মানুষের মধ্যে একতা থাকতে হবে, জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা একতা বর্ণন থাকতে হবে। এটি হচ্ছে এর একটি মৌলনীতি। 3 নম্বর হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ মানুষ স্বাধীনতা ভোগ করবে, সকল মানুষ স্বাধীনতা ভোগ করবে। সেটা হচ্ছে বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, উন্নয়নের স্বাধীনতা, সকল ক্ষেত্রে স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ইংরেজিতে যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মানুষের স্বাধীনতা থাকতে হবে। শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার ইত্যাদি সকল ক্ষেত্রে মানুষ যেন স্বাধীনতা ভোগ করে, একজনের উপর আরেকজন যেন হস্তক্ষেপ না করে, এটি হচ্ছে স্বাধীনতা। তারপর 4 নম্বর হচ্ছে সাম্য, ইকুয়ালিটি। সাম্য বা ইকুয়ালিটি অর্থাৎ মানুষে ধনী দরিদ্র গরিব নির্বিশেষে মানুষে উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে একটা ইকুয়ালিটি থাকতে হবে, একটা সাম্য থাকতে হবে। তারপর হচ্ছে সর্বজনীনতা, ইউনিভার্সালিটি, অর্থাৎ এই রেড ক্রস সোসাইটি সর্বক্ষেত্রে যে এর একটা সার্বজনীনতা থাকবে, ইউনিভার্সালিটি থাকবে মানুষের ভিতরে। 6 নম্বর হচ্ছে নিরপেক্ষতা, নিউট্রালিটি, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব এখানে থাকবে না, অর্থাৎ পার্সিয়ালিটি থাকবে না। এখানে থাকবে নিরপেক্ষতা, ইম্পার্সিয়ালিটি, নিরপেক্ষতা থাকবে, নিউট্রালিটি যাকে বলা হয়, নিউট্রালিটি থাকতে হবে, অর্থাৎ মানুষ নিরপেক্ষ থাকবে, কোনো ধর্মের লোক যেন তার পক্ষাবলম্বন বেশি না করে এবং অন্য ধর্মের উপর যেন হস্তক্ষেপ না করে, এবং কারো প্রতি বেশি সাহায্য সহযোগিতা, আবার কারো প্রতি অনীহা এরকম কাজ যেন না হয়, এগুলো হচ্ছে নিরপেক্ষতা। 7 নম্বর হচ্ছে স্বেচ্ছামূলক, ভলেন্টারি ক্যারেক্টার, স্বেচ্ছামূলক, অর্থাৎ এই রেড ক্রস সোসাইটির কাজ হবে স্বেচ্ছামূলক, অর্থাৎ ভলেন্টারি ক্যারেক্টার থাকতে হবে, স্বেচ্ছামূলক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো রেড ক্রসের মৌলনীতি। 1 নম্বর আমরা বলেছি মানবতা, 2 নম্বর বলেছি একতা, 3 নম্বর বলেছি স্বাধীনতা, 4 নম্বর বলেছি সাম্য, ইকুয়ালিটি, 5 নম্বর বলছি সার্বজনীনতা, ইউনিভার্সালিটি, 6 নম্বর বলছি নিরপেক্ষতা, নিউট্রালিটি, 7 নম্বর বলছি শিক্ষামূলক, ভলেন্টারি ক্যারেক্টার। এই হচ্ছে 7টি রেড ক্রস সোসাইটির মৌলনীতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। কিসের লক্ষ্য উদ্দেশ্য? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে রেড ক্রস সোসাইটি যথাযথ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর হচ্ছে ত্রাণ কার্য, অর্থাৎ ত্রাণ কার্যের ক্ষেত্রে এই রেড ক্রস সোসাইটি বা রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ কার্যে যথাযথ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর হচ্ছে মানবতার সেবা, অর্থাৎ হিউম্যানিটারিয়ান ফিলোসফির উপর ভিত্তি করে মানুষকে সার্ভিস দেওয়া, মানুষকে সেবা দেওয়া এর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। 4 নম্বর হচ্ছে পুনর্বাসন, অর্থাৎ ঘূর্ণি দুর্গত এলাকায়, বন্যা কবলিত এলাকায় মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা। 5 নম্বর হচ্ছে শরণার্থী ত্রাণ, অর্থাৎ বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের কারণে, যেমন আমরা বলি যে আমাদের দেশে যুদ্ধের সময় শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় গ্রহণ করে, এরকম বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধের কারণে শরণার্থী হিসেবে যারা আশ্রয় গ্রহণ করে তাদের মধ্যে ত্রাণ কার্যক্রম বিতরণ করা। 6 নম্বর হচ্ছে দুর্যোগ প্রতিরোধ, অর্থাৎ দুর্যোগ কবলিত এলাকায় দুর্যোগের পূর্বকালীন এবং কিভাবে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং দুর্যোগকালীন সময়ে তাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করার জন্য চেষ্টা চালানো হয়। তো 7 নম্বর হচ্ছে খাদ্য বিতরণ, অর্থাৎ অসুস্থ দুস্থ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা। তারপর হচ্ছে 8 নম্বর পুনর্গঠন, অর্থাৎ পুনর্গঠনের কাজ করে, 9 নম্বর হচ্ছে শিক্ষা সম্প্রসারণ, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এই রেড
ক্রিশ্চান সোসাইটি যথেষ্ট ভূমিকা পালন করে। 10 নম্বর হচ্ছে প্রশিক্ষণ প্রদান, অর্থাৎ মানুষকে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। কিসের উপর ট্রেনিং দেওয়া? বিভিন্ন আয় উপার্জনমুখী প্রকল্পে তারা যেন কাজ করতে পারে এই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 11 নম্বর হচ্ছে মা ও শিশু কল্যাণ, অর্থাৎ মায়েদের এবং শিশুদের কল্যাণ সাধনে এই রেড ক্রিশ্চান সোসাইটি ভূমিকা পালন করে থাকে। 12 নম্বর হচ্ছে আয় বর্ধন, কীভাবে মানুষের ইনকাম বাড়ানো যায়, ইনকাম জেনারেটিং ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা হয়। 13 নম্বর হচ্ছে জনকল্যাণ সাধন করা হয়। মানব কল্যাণ বা জনকল্যাণ এর একটি অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বা মানব কল্যাণ, মানুষের কল্যাণ সাধন করা হয়। 14 নম্বর হচ্ছে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ মানুষকে উদ্বুদ্ধ করে তোলা হয় এই কার্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লক্ষ্য উদ্দেশ্য কি কি বললাম? 1 নম্বর বলেছি স্বাস্থ্য উন্নয়ন, 2 নম্বর ত্রাণ কার্য, 3 নম্বর মানবতার সেবা, 4 নম্বর পুনর্বাসন, 5 নম্বর শরণার্থী ত্রাণ, 6 নম্বর দুর্যোগ প্রতিরোধ, 7 নম্বর খাদ্য বিতরণ, 8 নম্বর পুনর্গঠন, 9 নম্বর শিক্ষা সম্প্রসারণ, 10 নম্বর প্রশিক্ষণ প্রদান, 11 নম্বর মা ও শিশু কল্যাণ, 12 নম্বর আয় বর্ধন, 13 নম্বর জনকল্যাণ, 14 নম্বর উদ্বুদ্ধকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়া আমরা এখন আরেকটি দিক দেখব রেড ক্রিসেন্ট সোসাইটির, সেটি হচ্ছে গঠন কাঠামো, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ গঠন কাঠামো, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন কাঠামো। 1 নম্বর হচ্ছে সাধারণ পরিষদ, যেটাকে জেনারেল বডি বলা হয়, সাধারণ পরিষদ বা জেনারেল বডি। এই জেনারেল বডিতে 1 নম্বর হচ্ছে হচ্ছে ইউনিট নির্বাহ পরিষদ থেকে নির্বাচিত হয়। ইউনিট অর্থাৎ প্রত্যেকটা জেলায় থাকে ইউনিট, সেই ইউনিট নির্বাহ পরিষদ থেকে নির্বাচিত হয়। যেগুলো নির্বাচিত হয় সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 জন ডেলিগেট, 2 নম্বর হচ্ছে 1 জন সভাপতি, 3 নম্বর হচ্ছে 1 জন কোষাধ্যক্ষ, 4 নম্বর হচ্ছে ব্যবস্থা পরিষদের সদস্য। এগুলো হচ্ছে ইউনিট নির্বাহ পরিষদ থেকে নির্বাচিত। খ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি 1 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি হচ্ছে খ কি বললাম, যে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি 1 জন। গ হচ্ছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় থেকে প্রতিনিধি 1 জন। ঘ হচ্ছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধি 1 জন। উম হচ্ছে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি 2 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে সাধারণ পরিষদ, জেনারেল বডি। এই যে এইভাবে জেনারেল বডিটা গঠন করা হয়, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির জেনারেল বডি গঠিত হয় এইভাবে। 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা পরিষদ, ম্যানেজিং বোর্ড। এর সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। ম্যানেজিং বোর্ডের সদস্য সংখ্যা কতজন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং বোর্ডের সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। ক সভাপতি 1 জন, খ সহসভাপতি 1 জন, গ কোষাধ্যক্ষ 1 জন, ঘ সদস্য 12 জন। তাহলে ব্যবস্থাপনা পরিষদ, ম্যানেজিং বোর্ড এর সদস্য সংখ্যা কতজন বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 15 জন। ক বলেছি সভাপতি 1 জন, খ হচ্ছে সহসভাপতি 1 জন, গ হচ্ছে কোষাধ্যক্ষ 1 জন এবং ঘ হচ্ছে সদস্য 12 জন। এগুলো নিয়ে ব্যবস্থাপনা পরিষদ, ম্যানেজিং বোর্ড গঠিত। এটা হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্গানাইজেশনাল স্ট্রাকচার। 3 নম্বর হচ্ছে ইউনিট। প্রতি জেলায় ইউনিট রয়েছে। জেলা আসে 64টি জেলায় 64টি ইউনিট এবং আরো বাড়তি 4টে ইউনিট, এই নিয়ে 68টি ইউনিট মাঠ পর্যায়ে এরা এই ইউনিটগুলো কাজ করে, বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করে থাকে। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে সচিবালয়, সেক্রেটারিয়েট। এটাকে বলা হয় সচিবালয়কে বলা হয় সদর দপ্তর। এটা প্রশাসনিক ও প্রাত্যহিক কার্যক্রম পরিচালনা করে। সচিবালয় কি করে? সচিবালয় ইংরেজিতে বলা হয় সেক্রেটারিয়েট। এই সচিবালয় কি করে? প্রশাসনিক ও প্রাত্যহিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা গঠন কাঠামো, সেটি বেসিক্যালি 1 নম্বর হচ্ছে সাধারণ পরিষদ জেনারেল বডি, 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা পরিষদ ম্যানেজিং বোর্ড, 3 নম্বর হচ্ছে ইউনিট, 4 নম্বর হচ্ছে সচিবালয় সেক্রেটারিয়েট। এ নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্থাৎ গঠন কাঠামো গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে এর কি কি কার্যক্রম রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কি কি কার্যক্রম রয়েছে। 1 নম্বর হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন। ত্রাণ ও পুনর্বাসন অর্থাৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুদ্ধ বিগ্রহের পরিস্থিতিতে কিংবা প্রাকৃতিক দুর্যোগে কবলিত এলাকায়, যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা হয়, সে সমস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারপর হচ্ছে 2 নম্বর স্বাস্থ্য কার্যক্রম, অর্থাৎ শিশুদেরকে যে টিকা দেওয়া এবং স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে এতিমদের পুনর্বাসন। এতিমদের যাদের পিতামাতা নেই, এরকম এতিমদের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যথাযথ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ঢাকায় একটি এতিমখানা রয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত একটি এতিমখানা রয়েছে। সেই এতিমখানায় এতিমদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। তাদেরকে অ্যাডাল্ট হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে সেবা প্রদান করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হয়। 4 নম্বর হচ্ছে জরুরি খাদ্য বিতরণ, অর্থাৎ বন্যা ও ঘূর্ণিদুর্গত এলাকায়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণ করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 5 নম্বর হচ্ছে জরুরি চিকিৎসা কার্যক্রম, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ লাগে এরকম একটা জায়গায় যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছে অথবা যেখানে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয়েছে, এরকম এলাকায় জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কে করে চিকিৎসা ব্যবস্থা? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এটি একটি কর্মসূচি। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে ধাত্রী প্রশিক্ষণ কার্যক্রম, অর্থাৎ যেখানে পল্লী অঞ্চলে যেখানে মায়েদের সন্তান প্রসব হয়, সেই ক্ষেত্রে নিরাপদ সন্তান প্রসবের জন্য অনেক ক্ষেত্রে সন্তান প্রসবের সময় মা মারা যায় বা শিশু মারা যায়, মাতৃ ও শিশু মৃত্যু আর রোধকল্পে এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি কাজ হচ্ছে ধাত্রীদেরকে ট্রেনিং দেওয়া। যারা নার্স বা ধাত্রী, সেই ধাত্রীদেরকে প্রশিক্ষণ দিয়ে মাতৃ মৃত্যু হার রোধ করা হয়, শিশু মৃত্যু হার রোধ করা হয়। ধাত্রী প্রশিক্ষণ কার্যক্রম, এটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি কর্মসূচি। 7 নম্বর হচ্ছে রক্ত সংগ্রহ কর্মসূচি, অর্থাৎ মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। এখন রক্ত বিভিন্ন ধরনের থাকতে পারে, ও পজিটিভ, ও নেগেটিভ, বি পজিটিভ, এরকম বিভিন্ন ধরনের রক্ত থাকতে পারে। এই রক্তগুলো সংগ্রহ করে কি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এবং মুমূর্ষু রোগী যারা রক্ত জোগাড় করতে পারছে না বা দরিদ্র রোগী যারা রক্ত সংগ্রহ করতে পারছে না, তাদের ক্ষেত্রে এই সহায়তা করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রক্ত সংগ্রহ করে রক্ত প্রদান করে থাকে। তারপর হচ্ছে হাসপাতাল কর্মসূচি। এর একটি কর্মসূচি হচ্ছে হাসপাতাল কর্মসূচি, এবং ঢাকাতে হলি ফ্যামিলি হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে। সেই হলি ফ্যামিলি হাসপাতালটা এই রেড ক্রিসেন্টের সাহায্যে এবং অনুদানে পরিচালিত হয়। রেড ক্রিসেন্টের অধীনে বাংলাদেশ হলি ফ্যামিলি হসপিটালটা পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরকম শুধু হলি ফ্যামিলি হসপিটাল নয়, বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান হাসপাতালও কর্মসূচি পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে অনুসন্ধান কর্মসূচি হচ্ছে যদি কোনো রেড ক্রিসেন্টের কোনো লোক যদি মারা যায় সদস্য হয়ে, সে সদস্য বিদেশে মারা গিয়েছে, সেক্ষেত্রে রেড ক্রিসেন্ট তা অনুসন্ধান করে তাদের ডেড বডি নিজ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। বিশেষ করে অনুসন্ধান কার্যক্রম এটি রয়েছে। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে গৃহ নির্মাণ প্রকল্প, অর্থাৎ ঘূর্ণিঝড় কবলিত এলাকায় যদি ঘরবাড়ি ভেঙে যায়,
ঘরবাড়ি ধ্বংস হয় টর্নেডো ঘূর্ণিঝড়ের কারণে, সেক্ষেত্রে এই রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহ নির্মাণের ব্যবস্থা করে থাকে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ভৌত অবকাঠামো নির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখে। 11 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি। এটা হচ্ছে প্রাইমারি লেভেলের এবং মাধ্যমিক লেভেলের শিশুদের শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষা সংক্রান্ত কর্মসূচি পরিচালনা করে থাকে। এটা রেজিস্টার প্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে এবং শিক্ষার হার বৃদ্ধির জন্য যথাযথ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এটা হচ্ছে 11 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি। তারপরে হচ্ছে 12 নম্বর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মসূচি, অর্থাৎ সমাজে মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করে থাকে এই রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সমাজে আর্থসামাজিক উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে এই রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, অর্থাৎ এটি হচ্ছে কত নম্বর? এটি হচ্ছে 13 নম্বর, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। অর্থাৎ যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ে আগাম প্রস্তুতি হিসাবে এরা অ্যানাউন্স করে থাকে, ঘোষণা করে থাকে যে ঘূর্ণিঝড় আসছে এবং তাদেরকে সচেতন করে উপকূলবর্তী এলাকা, সাগর তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করে বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে, সে সমস্ত আশ্রয়কেন্দ্রে তাদেরকে নিয়ে আসে এবং তাদের ঘূর্ণিঝড় থেকে পূর্ব প্রস্তুতি হিসাবে তাদেরকে শেল্টার দিয়ে থাকে এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে 14 নম্বর হচ্ছে খাদ্য সমস্যার সমাধান, অর্থাৎ মানুষের দরিদ্র লোক যারা, তারা 3 বেলা খাবার জুটে না তাদের, অথবা জলোচ্ছ্বাস বা বন্যা কবলিত এলাকায় মানুষের খাবারের সংস্থান করে থাকে এই রেড ক্রিসেন্ট সোসাইটি, তারা খাদ্য বিতরণ করে থাকে। এবং 14 নম্বরে আমরা বলেছি, কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে খাদ্য সমস্যার সমাধান দিয়ে থাকে, কে দিয়ে থাকে? রেড ক্রিসেন্ট সোসাইটি। 15 নম্বর আমরা বলবো কর্নিয়া ও কিডনি সংগ্রহ। কর্নিয়া ও কিডনি সংগ্রহ, অর্থাৎ মানুষের কর্নিয়ার সংগ্রহ করে এবং কিডনি সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে এই রেড ক্রিসেন্ট সোসাইটিতে, এবং বিশেষ করে দরিদ্র অসহায় মানুষদেরকে কিডনি সরবরাহ করে কর্নিয়া সংযোজন করে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে 16 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষণ কর্মসূচি, অর্থাৎ যেখানে মানুষের অসহায় অবস্থায় আছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত, তাদেরকে এক হাসপাতাল থেকে অন্য জায়গায় নিতে হবে, অথবা বাড়ি থেকে হাসপাতালে নিতে হবে, হাসপাতাল থেকে আবার বাড়িতে পৌঁছে দিতে হবে, এক্ষেত্রে তাদের যানবাহনের জন্য অভাব, সেক্ষেত্রে এই রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাম্বুলেন্স দিয়ে এর ব্যবস্থা করে থাকে, তাদের রোগীদের আনা নেওয়ার ব্যবস্থা করে থাকে, যাতায়াতের ব্যবস্থা করে থাকে এবং এর ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। 17 নম্বর হচ্ছে প্রাক দুর্যোগ পাইলট প্রজেক্ট। প্রাক দুর্যোগ পাইলট প্রজেক্ট, অর্থাৎ দুর্যোগ কবলিত এলাকায় দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন এবং সর্বক্ষেত্রে তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য এই ধরনের একটা প্রজেক্ট রয়েছে, প্রকল্প রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির। 18 নম্বর হচ্ছে যুব রেড ক্রিসেন্ট কর্মসূচি। যুব রেড ক্রিসেন্ট কর্মসূচি, অর্থাৎ যুবক রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটিতে, এই যুবকদের মাধ্যমে, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 17 নম্বর হচ্ছে 18 নম্বর হচ্ছে যুব রেড ক্রিসেন্ট কর্মসূচি। 19 নম্বর হচ্ছে সমাজভিত্তিক দুর্যোগ মোকাবেলা কার্যক্রম। 19 নম্বর হচ্ছে সমাজভিত্তিক দুর্যোগ মোকাবেলা কার্যক্রম, অর্থাৎ সমাজভিত্তিক যে বিভিন্ন সমাজে যে দুর্যোগ এসে থাকে, যেমন যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যথাযথ ভূমিকা পালন করে থাকে। 19 নম্বর বলেছি, 19 নম্বর হচ্ছে গ্রামীণ প্রাতিষ্ঠানিক ও সমাজ উন্নয়ন কার্যক্রম। গ্রামে পল্লী অঞ্চলে মানুষের প্রাতিষ্ঠানিক সেবা দিয়ে থাকে এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সমাজ উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে 20 নম্বর
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কার্যক্রম। পার্বত্য চট্টগ্রামে যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যে বিভিন্ন নৃগোষ্ঠীর বসবাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, এই ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে, তাদের মাথাপিছু আয় বৃদ্ধিতে, তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য এবং তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য, তাদের স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি উন্নয়নের জন্য, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তাদের উন্নয়নের জন্য এটি এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকার স্বাক্ষর রাখে। তারপর হচ্ছে 21 নম্বর হচ্ছে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম। সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম অর্থাৎ এর সাংগঠনিক কাঠামোর মাধ্যমে, সংগঠনের মাধ্যমে বিভিন্ন জেলায় যে সংগঠন রয়েছে, সব জেলায় যে সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে এটি আমরা আগেও বলেছি যে বাংলাদেশের 64টি জেলা আছে। এই 64 জেলায় 64টি ইউনিট রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির। আবার বাড়তি 4টি ইউনিট, মোট 68টি ইউনিট মাঠ পর্যায়ে কাজ করছে এবং এই সমস্ত ইউনিটের মাধ্যমে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে 22 নম্বর হচ্ছে ভূমিকম্প ও প্রস্তুতি সাড়াদান কার্যক্রম। ভূমিকম্প প্রস্তুতি ও সাড়া প্রদান কার্যক্রম অর্থাৎ ভূমিকম্প যখন শুরু হয় তখন এই ভূমিকম্প মাপা হয় রিক্টার স্কেলে এত দশমিক এত, যে 2.3 বা 3.1 রিক্টার স্কেল। এভাবে রিক্টার স্কেলে ভূমিকম্প হয়ে গেলে বা ভূমিকম্প শুরু হলে জরুরি পরিস্থিতিতে কিভাবে ঘর থেকে বের হতে হবে বা ঘরে কোথায় আশ্রয় নিতে হবে, হ্যাঁ, অথবা বিল্ডিংয়ে থাকলে দোতলা, 3তলা, 4তলা, 5তলায় থাকলে কিভাবে আশ্রয় নিতে হবে বা কোথায় যেতে হবে, যে পিলারের পাশে আশ্রয় নিতে হবে বা কোনো খাটের নিচে আশ্রয় নিতে হবে, হ্যাঁ, বা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে, বা বের হয়ে কোথায় যেতে হবে, খোলা মাঠে দাঁড়ায় থাকতে হবে ঘর থেকে বের হয়ে। যদি খালি জায়গা থাকে, সোজা খালি জায়গা, ব্যাপক বড় পরিধির খালি জায়গা, সেখানে আশ্রয় নিতে হবে ইত্যাদি বিভিন্ন দিকে। যে ভূমিকম্প শুরু হলে কিভাবে আশ্রয় নিতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, ভূমিকম্প পরবর্তী ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ যদি শুরু হয় ভূমিকম্পের মাধ্যমে, কিভাবে মানুষদেরকে উদ্ধার করতে হবে এবং ধ্বংসলীলা থেকে মানুষকে কিভাবে পুনর্বাসন করতে হবে, এই ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকা রাখে এবং ভূমিকম্প কবলিত এলাকায় যে সমস্ত মানুষ মারা যায় তাদের সৎকারেরও ব্যবস্থা করে থাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে এটি হচ্ছে 22টি। আমরা কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা বলেছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে কার্যক্রম সেটা আমরা 22টা বলেছি। এগুলো আমরা একটু রিভিউ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য কার্যক্রম, 3 নম্বর হচ্ছে এতিমদের পুনর্বাসন কার্যক্রম, 4 নম্বর হচ্ছে জরুরি খাদ্য বিতরণ, 5 নম্বর হচ্ছে জরুরি চিকিৎসা কার্যক্রম, 6 নম্বর হচ্ছে ধাত্রী প্রশিক্ষণ কার্যক্রম, 7 নম্বর হচ্ছে রক্ত সংগ্রহ কর্মসূচি, 8 নম্বর হচ্ছে হাসপাতাল কর্মসূচি, 9 নম্বর হচ্ছে অনুসন্ধান কর্মসূচি, 10 নম্বর হচ্ছে গৃহ নির্মাণ প্রকল্প, 11 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি, 12 নম্বর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মসূচি, 13 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 14 নম্বর হচ্ছে খাদ্য সমস্যা সমাধান, 15 নম্বর হচ্ছে কর্নিয়া ও কিডনি সংগ্রহ, 16 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষণ কর্মসূচি, 17 নম্বর হচ্ছে প্রাক দুর্যোগ পাইলট প্রকল্প বা প্রজেক্ট, 18 নম্বর হচ্ছে যুব রেড ক্রিসেন্ট কর্মসূচি, 19 নম্বর হচ্ছে সমাজভিত্তিক দুর্যোগ মোকাবেলা কার্যক্রম, 19 নম্বর হচ্ছে গ্রামীণ প্রাতিষ্ঠানিক ও সমাজ উন্নয়ন কার্যক্রম, তারপরে 20 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কার্যক্রম, 21 নম্বর হচ্ছে সাংগঠনিক ও উন্নয়ন কার্যক্রম, 22 নম্বর হচ্ছে ভূমিকম্প প্রস্তুতি ও সাড়া প্রদান কার্যক্রম। এগুলো হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচি বা কার্যক্রম। তো এক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি কিভাবে প্রয়োগ করা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট কর্মসূচিতে কিভাবে কর্মের
মৌলিক এবং সহায়ক পদ্ধতিগুলো প্রয়োগ করা যায়। যে এক্ষেত্রে যে রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে সমস্ত মানুষ সেবার জন্য আসে, তাদের ব্যক্তিগতভাবে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তারা শারীরিক, মানসিক, সামাজিক, মনোসামাজিক সমস্যা নিয়ে আসে। তাদের সমস্যা সমাধানের জন্য ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম পদ্ধতি তাদের উপর প্রয়োগ করে, তাদের সাক্ষাৎকার নিয়ে, তাদের সাথে যোগাযোগ পরামর্শ করে, তাদের হাউস ভিজিট করে, তাদের তথ্য সংগ্রহ করে, ডায়াগনোসিস করে তাদের ট্রিটমেন্ট দেওয়া যায়। তারপরে যেহেতু এটি পরিবারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং শিশুদের ক্ষেত্রে, বিদ্যালয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে, তো সেই ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি তাদের উপর প্রয়োগ করা হয় এবং দলকেন্দ্রিক সমাজ করে, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রয়োগ করে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা হয়। তারপর হচ্ছে বিরাট ব্যাপক এলাকায়, গ্রামের ব্যাপক এলাকায় এই কর্মসূচি চালু রয়েছে জেলা পর্যায়ে ইউনিটের মাধ্যমে। সেক্ষেত্রে সমষ্টি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে আর্থসামাজিক, গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা যায়। বিশেষ করে তাদের সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে তাদেরকে জড়িত করানো যায়, তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায় এবং এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগ করা যায়। বাংলাদেশে যে সমস্ত মানুষ গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা যায় এবং মানুষকে সেবাদানের জন্য এবং প্রশাসন জোরদার করার জন্য, তদারকি করার জন্য সমাজকর্ম প্রশাসন এই অক্সিলারি মেথডটি প্রয়োগ করা যায় এবং মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিগুলো সম্পর্কে জেনে এবং এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করার জন্য সোশ্যাল ওয়ার্ক রিসার্চ বা সমাজকর্ম গবেষণা পদ্ধতি প্রয়োগ করে, তথ্য সংগ্রহ করে, সার্ভে করে তাদের সেবাদান করা যায়, মানুষের সেবাদান করা যায়, আত্মমানবতার সেবা প্রদান করা যায়। তারপর হচ্ছে মানুষকে সচেতন করে এবং মানুষকে অসহায় অবস্থা থেকে উদ্ধারের জন্য সচেতন করে, তাদেরকে উদ্বুদ্ধ করে, সচেতন করার মাধ্যমে সোশ্যাল অ্যাকশন কার্যক্রম সোশ্যাল অ্যাকশন পদ্ধতি প্রয়োগ করা যায়, সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যায়। এভাবে সমাজকর্মের মৌলিক এবং সহায়ক পদ্ধতিগুলো, বেসিক মেথড এবং অক্সিলারি মেথডগুলো প্রয়োগ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচি জোরদার করা যায়, মানুষকে স্বনির্ভর করে তোলা যায়, মানুষকে পুনর্বাসিত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে আলোচনা করলাম। এর পটভূমি, এর লক্ষ্য উদ্দেশ্য, এর সাংগঠনিক কাঠামো, এর কর্মসূচিগুলো কী এবং সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যায় কীভাবে, এগুলো আমরা আলোচনা করলাম। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্সের স্বেচ্ছাসেবী ও এনজিও একটি বই আছে, সেই বইটি পড়লে সেখানে তোমরা জানতে পারবে, অথবা জেলা অফিস থেকে, রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস থেকে এর পটভূমি, এর কর্মসূচিগুলো কী কী, এই ব্যাপারে তথ্য সংগ্রহ করে তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। অথবা এইচএসসি লেভেলের যে বইগুলো আছে ওগুলো তো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে লেখা আছে, এই সম্পর্কে জানতে পারবে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।